রে না। আমাদের জাতীয় কবি, সারা বিশ্ব যাকে চিনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলে। কবির রণসঙ্গীত আমাদের জাতীয় মর্যাদার শীর্ষে। কবির জন্ম 11ই জ্যৈষ্ঠ, আজকের এই দিনে। কবির জীবনের আলিখ্যেই আমরা পাই সৃষ্টি সুখের উল্লাসে। শৈশব ও কৈশোরে কবি মক্তবের গণ্ডি ধরে শুরু করেন সাহিত্যযাত্রা। চিরঞ্জীব জীবন উল্লাস ছেড়ে সবাইকেই ওপারে চলে যেতে হয়। দুখু মিয়ার জীবনে দুঃখের ছায়া তেমনি বিষাদ রঙের মিশেল ছুঁয়ে দুখুর বাবা গত হলেন মক্তবের গণ্ডি পার করবার আগেই। দুখু থমকে গেলেন। ফার্সি আরবি শিক্ষার সাথে খুদে কবির কবিতায় বাবার ছায়া জুড়ে জীবন যুদ্ধকে হাতছানি দিল দুখু। মক্তবের পাঠ চুকিয়ে মাকে ও পরিবারকে ছায়া দিতে পেশাগত কাজে যোগ দিলেন। সেই শৈশবেই শুরু হলো জীবন জীবিকার বিদ্রোহ। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা বিধাতার মতো নির্ভয়। এই সংগ্রামী জীবনে প্রথম বিশ্বযুদ্ধ নজরুলকে ঘর থেকে বের করে দাঁড়া করায় যুদ্ধের ময়দানে। কিন্তু সেখানেও তিনি সৃষ্টি করেন অসংখ্য কবিতা, গান, নাটক। সৈনিক নজরুল বেঙ্গল রেজিমেন্টে অধ্যয়ন করেন ফরাসি শিক্ষা। সময় ছুঁয়ে চলে গধূলির রাত্রিকে, ঠিক তেমনি জীবনের সময়ও থেমে থাকে না। পূর্ণাঙ্গ বয়সে নজরুল ফিরে আসেন কলকাতায় আর শুরু করেন তার সাহিত্য সংগ্রাম। তিনি যখন অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছেন, বৃত্তি পরীক্ষা দেবেন, তখন তিনি বাঙালি পল্টনে যোগ দেন। 49 নম্বর বাঙালি পল্টন, সেখানে যোগদান করেন এবং করাচিতে চলে যান বেঙ্গলি রেজিমেন্টের হয়ে। সেখানে তাকে প্রচুর সংবর্ধনা দেওয়া হয়, নজরুল সহ যারা এই বাঙালি পল্টনে যোগদান করেছিলেন। এবং করাচিতে থেকেই তার সাথে দেখা হয় আরেকজন মৌলভীর সাথে, যিনি হাফিজের সম্পর্কে দাদুকে শুনিয়েছিলেন। এবং সেই থেকেই দাদু তার অনেক গল্পে লিখেছেন যে আমার এই করাচিতেই হাফিজ সম্পর্কে আমি জানতে পারি এবং হাফিজের সব কবিতা আমি পড়ে ফেলি। এবং ফার্সি যত কবি ছিল তাদের সমস্ত কবিতা গল্পই তিনি পড়ে ফেলেন এবং আয়ত্তে নিয়ে আসেন। এভাবেই কবি তার অনেক করাচিতে থাকাকালীনই তিনি তার সৈন্য জীবনে অনেক লেখা, অনেক রচনা সৃষ্টি করেছেন, যেগুলো আমরা পরবর্তীতে পেয়েছি। যেমন রিক্তের বেদন সহ নানান গল্প কবিতা আমরা করাচিতে থাকাকালীন আমরা পেয়েছি। আর তারপরে যখন বাঙালির রেজিমেন্ট ভেঙে যায়, বাঙালি পল্টন রেজিমেন্টটা ভেঙে যায়, তখন কবি আবার কলকাতায় ফিরে আসেন। তখন থেকে শুরু হয় তার কবিতা লেখা। তিনি কলকাতায় ফিরে এসে কর্মরত হন মুসলিম কলেজ স্ট্রিটে। সেখানে তার সাহিত্য ও সাংবাদিকতা ছড়িয়ে পড়ে গোটা ভারতবর্ষে। তিনি বসবাস শুরু করেন মোজাফফর আহমদের সাথে। তার বন্ধুত্ব হয় কাজী মোতাহার হোসেন, অতুল প্রসাদ, শিশির ভাদুরী আরও অনেকের সাথে। এ বন্ধুত্ব আজীবনের। বিভিন্ন সাহিত্যিকদের সঙ্গে তার হৃদ্যতা ছিল, অনেক সাহিত্যিক তার অনুরাগী ছিলেন। রবীন্দ্রনাথ তাকে অত্যন্ত স্নেহ করতেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তার হৃদ্যতা ছিল এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন রবিবাবুর পরে এত বড় কবি বাংলাদেশে আর জন্মাননি। ঢাকার সঙ্গে তার যোগাযোগ ছিল খুব। পূর্ববঙ্গের অনেক জায়গাতেই তিনি মাঝে মাঝে এসছেন। বোধহয় হ্যানো ডিস্ট্রিক্ট নেই যেখানে নাকি উনি যাননি। ঢাকাতে অনেকবার এসছেন, এসে বাংলা একাডেমি যে ভবন ওইখানে থাকতেন সাধারণত। আর কাজী মোতাহার হোসেন সাহেব তার বিশেষ বন্ধু ছিলেন, অনুরাগী ছিলেন। কবি আব্দুল কাদের তার বিশেষ অনুরাগী ছিলেন। মাইনুদ্দিন হোসেন, কাজী মোতাহার হোসেনের সঙ্গে তার অত্যন্ত মজার সম্পর্ক ছিল। তার জীবনে প্রেমের অধ্যায় নিয়ে তিনি কতগুলো পত্র তিনি পরে পুস্তক আকারে বার করেছেন। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। হে খ্যাপা, সুন্দর মনোহর একখানা কবিতা আবৃত্তি করিয়াছ, শুনে তো দারুণ লাগছে। তো এইখানা ভূমিষ্ঠ করলে বুঝি? আরে শরৎ বাবু যে, এসো এসো এসো। ওরে বৎস রাখো, তুমি তো জানো চাঁদের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে পূর্ণিমার আলো তালাতে আমি অন্ন খুঁজে ফিরছি। রসিকতা রাখো শরৎ, আমার কবিতাখানা সাম্যবাদ আর মানুষের মুক্তির জন্য।
এই কবিতা ভারতবর্ষ ছাড়িয়ে সারা বিশ্বের দরবারে উচ্চারিত হবে। তুমি দেখে নিও, আমি বলে দিলাম। আমার কবিতা মানুষের মুক্তির জন্য। আমি শরৎ কি বসে বসে স্বদেশী বন্দনা দেখব? নহে নয়, নজরুল কবিতা, সাম্যবাদী কবিতাদের নিখিল বিশ্বকাপালে এই শরৎচন্দ্র ভারতের মানুষের জীবন যুদ্ধের সংগ্রাম ও দরিদ্রের চিত্র একে স্বদেশিকারও বেগবান করে তুলবে। মাভই মাভই, তার ওষুধখানা কি? গল্প নাকি উপন্যাস? উপন্যাস? তা শিল্পকলার আশরাফ লোকজন কই? শিশির ভাদুরী, মোতাহার, অবনীন্দ্রনাথ, এরা কোথায়? সকলেই স্বদেশী বন্দনায় ব্রিটিশদের ভারত ছাড়াতে গেছে, আর আমরাই শুধু সাহিত্যরসে বুধ হয়ে এই সুরি ঘরে বসে ভারতসহ বিশ্ব নিখিল কাঁপাচ্ছি। মোতাহার কি আমাদের গালাগাল করছো? তুমি বাংলা সাহিত্যের ব্যাকরণের তালিম না নিলে তোমার গালাগালটা তো পূর্ণ হচ্ছে না। তুমি কি আমাদের ব্যঙ্গ করছো? মোটেই না। শিশিরবাবু মঞ্চে নীলকর বিদ্রোহ জড়াচ্ছেন, আর অবনীবাবু রঙের তোরে ব্রিটিশদের বাঙালি সংস্কৃতির অনুরোধ বোঝাচ্ছেন, আর অতুল প্রসাদ গানের জলসায় বাঙালি সুর শেখাচ্ছেন ব্রিটিশদের। আর আমরা ধূমকেতু, আমার ধূমকেতু পত্রিকার বিদ্রোহী কাব্য আজ সারা নিখিল ভারতবর্ষ কাঁপাচ্ছে। বসে নেই শরৎচন্দ্র, শোষিত মুখ্যপাত তার উপন্যাস। এই উপন্যাসের মাধ্যমে সে ব্রিটিশ রাজ কাঁপাবে। কাজী মোতাহার, আসো আমরা সবাই মিলে গাঁথি মুক্তির হার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারা পার ওহে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল, আছে কার হিম্মত। গোটা ভারতবর্ষ যখন ইংরেজদের শাসনে শোষিত, ভারতবর্ষের প্রত্যেকটা গলি যখন স্লোগানে মুখরিত, কবি তখন আন্দোলন ঘোষণা করেন তার সাহিত্যর মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে। তিনি রচনা করেন ধূমকেতু, যার রোষানলে পড়েন ইংরেজরা, এবং জেল ও জুলুমের হাত থেকে বাঁচতে তিনি বীরমা দেবীর হাত ধরে চলে আসেন ত্রিশালে, বাংলাদেশে। সেখানে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রমীলা দেবীর সাথে আজীবনের জন্য। বলবীর বল উন্নত মমশির, বিশ্ব নিখিল ভারতের বুকে পদচিহ্ন লেহন করেছিল সাম্রাজ্যবাদ ব্রিটিশ রাজ। অসহযোগ আন্দোলন তীব্রতার সাথে ব্যর্থতায় পর্যাবসিত। নেতাজি গান্ধীর অসহযোগের পাশাপাশি স্বরাজ আন্দোলনের প্রক্রিয়ায় নজরুল নিজেকে সামিল করেন। ব্রিটিশ রাজ শৃঙ্খল মুক্ত হতে ধূমকেতু পত্রিকার পরতে পরতে ব্রিটিশ বিরোধী কাব্য আর তার দেশপ্রেম রবীন্দ্রনাথও নজরুলকে আশীর্বাদ প্রদান করেছিলেন ধূমকেতুর সাহসিকতায় স্বরাজ কায়েম করবার লক্ষ্যে। এই সাংবাদিক জীবনের পাশেও যেন এক মোহন বোধন নারী ও কমনীয়তায় জীবনের নীড় বাঁধলেন সাত পাকে যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। আমি ভরাতরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বলবীর চির উন্নত মমশির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। নজরুল বাংলাদেশে এসেছিলেন 29 বার, এবং বাংলাদেশের প্রায় সমস্ত জায়গায় তার পদস্পর্শ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি এসেছেন তিনি কুমিল্লায়, এবং কুমিল্লা জেলাই সবচেয়ে বেশি স্মৃতি বিজড়িত। এখানে তার প্রথম বিয়েটি হয় নার্গিস আশার খানম নামে এক মহিলার সঙ্গে, কিন্তু সেই বিয়েটি স্থায়ী হয়নি। প্রথম রাত্রেই কোনো বিশেষ কারণে নজরুল বিয়ের আসর থেকে উঠে যান এবং তিনি দৌলতপুর থেকে হেঁটে কুমিল্লায় চলে গিয়েছিলেন। এটা তার জীবনে বিরাট প্রভাব ফেলেছিল। তিনি কষ্ট পেয়েছিলেন, যেহেতু নারী জাতির প্রতি তার একটা প্রবল সম্মান ছিল,
সেজন্যে তিনি কখনো বক্রচক্ষে অর্থাৎ অপব্যাখ্যায় যাননি। তিনি আজীবন সে প্রথম স্ত্রীর প্রতি সম্মান পোষণ করতেন, সম্মান জানিয়ে গেছেন। সামনের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। দ্বিতীয় বিয়ে যেটি প্রমীলা দেবীর সঙ্গে, সে প্রমীলা দেবীর মূল বাড়ি কিন্তু মানিকগঞ্জের তেওতা গ্রামে। গিরিবালা দেবী অর্থাৎ নজরুলের শাশুড়ি, তার স্বামী মারা গেলে তিনি কন্যাকে নিয়ে তার ভাইয়ের বাড়ি বীরেন্দ্র কুমার সেনের বাড়ি কুমিল্লায় চলে যান। ওইখানেই প্রমীলা দেবী বড় হতে থাকেন। পরবর্তীকালে ইন্দ্রকুমার সেন, তিনি নজরুলের পূর্ব পরিচিত, সেই বাড়িতে গিয়ে উঠতেন। প্রমীলার সঙ্গে তার নতুন করে পরিচয় ঘটে এবং সে পরিচয়টি পরে পরিণয় অর্থাৎ বিবাহে ভেতর দিয়ে সমাপ্তি ঘটে। সেজন্যে বাংলাদেশে কুমিল্লার একটা নজরুলের কুমিল্লার স্মৃতিটা সবচেয়ে প্রজ্জ্বল। এই স্মৃতিকে অমর করে রাখার জন্যে নজরুল ইনস্টিটিউট কুমিল্লাতে নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্র এরকম একটা প্রতিষ্ঠান স্থাপন করেছে। দেব ঠাকুর, তোমার সাম্যের গান বাঁশিতে বাজাচ্ছ, তুমি কেন স্বরাজের আগুনে পড়ছো? স্বরাজ আমার মাথার মুকুট, মানুষের অধিকার। তোমার খোপার ফুল যেথায় মন ডুবেছে আমার। দেবী দেবী, আমি দুটোতেই ঘর বেঁধেছি। আমার জাতের ঘরে বিজাতীয় করো না কবি, আমি যে কুলহারা বধূ। কেউ বলে আমায় বাণী যাবন, কেউ বলে কাফের। আমি বলি দুটোর কোনোটাই আমি নই। আমি শুধু চেয়েছি হিন্দু মুসলমানকে এক করতে, গালাগালিকে গলাগলিতে পরিণত করতে। তাই তো তোমার সিথি রাঙালাম দেবী। তুমি কোন বাঁধনে বাঁধলে কবি? কে তুমি? কে? জীবনে জনম সংসার বাঁধনের কবি আমি, বিদ্রোহী কবি কাজী নজরুল। তোমার খোপার ফুল। কবি নজরুল সাংবাদিকতার পাশাপাশি কাজ শুরু করেন বেতার ভবনে। এমন সময় 1942 সালে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন এবং 1942 সালের শেষ দিকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। আমরা তার জন্মদিন পালন করছি। সবচেয়ে বেশি আমি কাছের মানুষ, তার কাছে বেশ কিছুকাল থাকতে পেরেছি, তার সান্নিধ্য গ্রহণ করতে পেরেছি। আমি যখন দাদুকে দেখলাম, দাদু তখন অনেকটা বয়স হয়ে গেছে। আমার বাড়ির যে ছবিটা থাকতো, একটা বড় ঝাঁকড়া চুল, বড় বড় চোখের, সেই ছবি দাদুকে পাইনি। চোখটা অবশ্যই পেয়েছিলাম। একদিন বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা দাদু কেন স্তব্ধ হয়ে গেলেন? বাবা সেটা উত্তর দেননি। তখন আমরা ছোট ছিলাম। বড় হয়ে বলেছে, একটু বড় হয়ে যখন বিদ্রোহীর মতন, কামাল পাশার মতন, দুর্গমগিরির মতন কবিতা গান পড়তে শিখলাম, গাইতে শিখলাম, তখন বুঝলাম যে তিনি কেন স্তব্ধ হয়ে গেছিলেন। সেই জন্যই তিনি বিদ্রোহী কবিতার একটি লাইনে বলেছেন, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমের অনিবে না। অত্যাচারীরা সারা কাল ছিল, তখনও তার সময়ও ছিল, এখনও আছে। ধর্মের নামে তখনও বিবাদ ছিল, এখনও আছে। কিন্তু এই ধর্মকে, মানুষকে যখন আমরা সবাই এক চোখে দেখব, মানে একে সব মানুষকে সমান চোখে দেখব, তখনই এই বিভেদ আর থাকবে না। নজরুল যেটা চেয়েছিলেন সেটা আমাদের সবাইয়ের কাম্য। তাই আমরা নজরুলের আদর্শে যেন চলতে পারি, তার আদর্শকে ধারণ করতে পারি। আমাদের স্বাধিকার আন্দোলন
বঙ্গবন্ধু যখন কলকাতায় যান সে সময় তিনি কবির বাসগৃহে তাকে দেখতে গিয়েছিলেন। তারপরে ফিরে এসেই তিনি সিদ্ধান্ত নেন যে কবিকে বাংলাদেশে আনতে হবে এবং স্বাধীন বাংলাদেশে কবির জন্মদিন উদযাপিত হবে। তিনি ব্যক্তিগতভাবে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে আবেদন করেছিলেন যে কবিকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হোক, এবং মহান নেত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সে অনুমতি দিয়েছিলেন। এবং সেই অনুসারে 24শে মে অর্থাৎ 10ই জ্যৈষ্ঠ 24শে মে 1972 কবি বাংলাদেশে এলেন। ধানমন্ডি 28 নম্বর রোডের 332 নম্বর বাড়িতে তাকে এনে তোলা হয়। এই বাড়িতেই তার জীবনের শেষ দিনগুলো অতিবাহিত হয়, যদিও মৃত্যুর বেশ কিছুদিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা হাসপাতালে রেখে তার চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দিলেন। তখন তাকে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা তার চিকিৎসা চলতে থাকে, কিন্তু শেষ রক্ষা হয়নি। হ্যাঁ, মৃত্যু অনিবার্য বিষয়, প্রত্যেকেই মৃত্যুবরণ করতে হবে, কিন্তু লক্ষ্য করার বিষয় যেটা আমাদের অবশ্য মান্য করতে হবে সেটা হচ্ছে তার সৃষ্টি সম্ভার। মৃত্যুর আগে এবং বিশেষ করে 1942 সালের আগস্ট মাসের মাঝামাঝি তিনি অসুস্থ হওয়ার আগে যে সৃষ্টি সম্ভার রেখে গেছেন আমাদের জন্যে, সেটাই শুধু বাংলা ভাষাভাষীদের জন্যে নয়, পরবর্তীকালে প্রমাণিত হয়েছে যে তার লেখার যে আবেদন, মানুষ এবং মানুষের মুক্তি, স্বাধীনতা, নারী জাতির প্রতি যে তার যে সম্মান, অধিকার নিয়ে তার যে কথা, যেটার জন্য তিনি বিদ্রোহী কবিতার মতো কবিতা লিখেছিলেন, শুধু নয় তৎকালীন ইংরেজ সরকারের বিরুদ্ধে লেখনের মাধ্যমেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তার জন্যে নির্যাতন সহ্য করেছেন, কারাভোগ করতে হয়েছে তাকে, কিন্তু তিনি কখনো নতির স্বীকার করেননি। এই মানুষটি শেষ পর্যন্ত 29শে আগস্ট 1976 আমাদের ছেড়ে চলে যান। মাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুড়িব একাকী, গন্ধ বিধুর ধূপ। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজিনের আজান শুনতে পাই। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি বান্দা শুনতে পাবে। ও রাজা থেকে হে গুনাহগার